ভাজা ঝোল সেদ্ধ হোক না বা শুক্তো, পটলের নাম শুনে মন হয় তিক্ত। না, আজ এক যে আছে খাবারে পটলের এমন একটা রেসিপি থাকছে যার নাম শুনে মন তিক্ত হবে না, বরং যা মুখে দিলে জিভে বেঁধে যাবে ধুমধুমা। হ্যাঁ, আজ এক যে আছে খাবারে থাকছে পটলের মোরব্বা। আর এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি তৃপ্তি দাম। নমস্কার দিদি। এক যে আছে খাবারে তোমায় জানাই স্বাগত। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। সময় মানে এত মূল্যবান সময়ের মধ্যে থেকে তুমি সময় বার করেছো, তুমি অনেক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আর একটা সুন্দর ইউনিক রেসিপি আছে। তো এই রেসিপিটা কিভাবে মাথায় এলো আগে? এই রেসিপিটা আমি আমার পরিবারের অনেকে করেন এবং সেটা দেখেই আমি আগেও আমার পরিবারে করেছি অনেক, আর এটা খুব ভালো লেগেছে এবং যাদেরই দিয়েছি তারা বলেছে খুবই ভালো হয়েছে। সেই জন্য আমি ভাবলাম এটা ট্রাই করি একটু। অনেকে তো অনেক রকম ভাবে করে, পটলের অনেক কিছুই হয়, তা আমি ভাবলাম যে পটলের মোরব্বা এই জিনিসটা করে একটু দেখি সবাইটা কেমন লাগে। আর এরকম একটা জায়গায় আসতে পেরে এই জিনিসটা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আসলে পটল শুনলেই আমাদের একটুখানি নাক কুঁচকোয়, কিন্তু তুমি যে রেসিপিটা করছো সেটা কিন্তু আমাদের মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তুলবে, কারণ এটা একটা পটলের মিষ্টি রেসিপি। আচ্ছা, এই রেসিপিটা করতে গিয়ে কি কি উপকরণ লাগছে? আচ্ছা, এই রেসিপিটা প্রথমেই যেহেতু পটলের মিষ্টি, পটল লাগবে কাজু, মিছরি, কিশমিশ, ছোট এলাচ, বড় এলাচ, চিনি, শিরার রস করতে গেলে চিনি, আর খোয়া ক্ষীর অবশ্যই লাগবে, আর ডেকোরেশনের জন্য সাজানোর জন্য লাগবে তখন। মানে খুব স্বল্প উপকরণ দিয়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি হবে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করবো বলি? প্রথমে আমরা একটুখানি এতে জল দেবো, তারপর চিনি দেবো। আচ্ছা, যখন শিরাটা ফুটবে তখন আমরা পটলগুলো আগেই আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ পটলটা ছাড়াতে একটু টাইম লাগবে। আচ্ছা, পটলটা ওখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো রসে। মানে তুমি ভিতর থেকে বীজ টিজ বার করে রেখেছো? হ্যাঁ। আচ্ছা, এবার রসটা যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং পটলটা দেখবো মাঝে মাঝে যে নরম হয়েছে কিনা, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার ওটা আলাদা পাত্রে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা করতে দেবো। এবার যখন ঠান্ডা হয়ে যাবে একটু চটচটে একটা শিরার যে, তখন আমি ভেতরে একটা কাটা চেরা দাগ আছে, সেই চেরার মধ্যে আমি যত এই যে মশলাগুলো, খোয়া ক্ষীর, সব কিছু ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমি সুন্দর করে পুড়ে দেবো। পুড়ে দিয়ে লাস্টে আমি এটা দিয়ে ডেকোরেশন করবো। তাহলে শুরুটা করা যাবে। তুমি প্রথমে জলটা গরম করো। আমি জলটা দিয়ে দিচ্ছি, এই না। জল দিয়ে দিলে আর একটু জল কি লাগবে? দেখি চিনিটা একটু দেখি। একেবারে জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছ যাতে পটলের মধ্যে মিষ্টিটা ভালোভাবে ঢোকে। বেশি জল দিলে কি হয় জানেন, চিনিটা মানে রয়ে যায় আর জলটা বড্ড ফ্যাকাশে হয়ে যায়। সেই জন্য অল্প অল্প যেরকম পরিমাণ বুঝবো সেই অনুযায়ী। মানে তুমি একটু ঘন করে শিরাটা করছো। একটু বেশি পরিমাণে চিনি দেওয়া। হ্যাঁ, জিনিসটা যেহেতু এতগুলো পটল তো পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছ। তুমি আগে থেকেই পটলটাকে ছাড়িয়ে রেখেছো, ভিতর থেকে বীজও বের করে দিচ্ছ একদম, যাতে ছট করে হয়ে যায়। আর ভিতরে যে পটলের বীজটা থাকে সেটা কিন্তু আমাদের এই রান্নায় লাগবে না। না, একদমই লাগবে না, যেহেতু মিষ্টি তো। এটা আমরা ঢাকা দিয়ে দেবো তো একদম। বিশেষ করে আমাদের বাড়িতে বাচ্চারা না পটল একদম খেতে চায়, তাই তো? তোমার বাড়িতেও বোধহয় তাই। তো আমরা যখন একটু পটলের অন্য কিছু বানাই, মানে অন্য কিছু বানাতে গিয়ে তরকারি, ঝোল, এগুলো তো বাচ্চারা একদমই খায় না, কিন্তু এই মিষ্টি কিছু থাকলে কিন্তু সব সময় যে নাকশিট হয় তা কিন্তু পছন্দ হয়, কারণ মিষ্টিটা কিন্তু বাচ্চারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, সবাই ভালোবাসি। আর এই যে পটলের যে গন্ধটা, একটা সবুজ সবুজ একটা গন্ধ থাকে, একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু মিষ্টির ক্ষেত্রে একদম এই যে রস দিয়ে যে ফোটানো হচ্ছে তাতেই সেই ফ্লেভারটা পুরো চলে যায়। এবং যখন আমরা খাবো, কামড়ে বাইট করবো, তখন প্রতিটা যে স্বাদ, তখন আর এসব গন্ধ কিছু উঠে লাগবে না। এই যে তুমি এখানে এসে সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেখাচ্ছ, তোমার কিন্তু আরো একটা গুণ রয়েছে। তুমি কিন্তু শিক্ষিকা। তুমি যে শুধু রান্না শেখাচ্ছ তা নয়, তুমি কিন্তু একটা নোবেল কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যে কাজটা তোমার মনের কাছাকাছি এবং তুমি খুব ভালোবেসে। তা তুমি কি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেবে সেই বিষয়ে? নিশ্চয়ই, আমি এটা তো খুব গর্ববোধ করি যে আমি যে কাজের সঙ্গে যুক্ত আছি। শিক্ষিকা তো সবাই হতে পারে, এটা তো বেতনও হতে পারে, অবেতনও হতে পারে, কিন্তু আমি যেটা করছি সেটা আমার নিজের
নিজের ভালো লাগার জন্য করছি। যেমন পথ শিশুদের পড়া, আমি যে এরিয়ায় থাকি, আমি পাঁচটার কাছে থাকি, ইসলাম এরিয়া, প্রচন্ড বাচ্চারা মানে অবহেলিত হয়। আমি দেখি যে আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, তারা কিন্তু স্কুলে যেতে চাইছে, কিন্তু বাড়ি তাদের যেতে দিচ্ছে না। কারণটা কি না, তাদের পড়াশোনার মানে তাদের এই ব্যাপারটাই তাদের মানে বাইরে, দৃষ্টির বাইরে। তা আমি ভাবলাম যে দেখি না, একদম তো শিশু, এরা তো মানে একদম বিগিনার্স, ওদের যদি একটু একটু করে, প্রথমেই তো পড়া বললেই পড়তে আসবে না, ওরা আস্তে আস্তে একটু আদর চাইবে, ভালোবাসা চাইবে, তারপর তো পড়া। আমি তো একদম বাচ্চা, আর 2.5 বছর 3 বছরের নিচে তো ওরা তো সেইভাবে কথাও বুঝতেও পারবে না কিছু। কিন্তু যেহেতু আমি বাংলাভাষী, আমি সবসময় চেয়েছি না ওদের বাংলা ভাষা শেখাতে, এবং ওরা খুব মানে আনন্দের সঙ্গে, বিশেষ করে মায়েরা চাইতো যে বাংলায় কথা বলে। ওদের তো সবকিছুই ওই ভাষায় কথা, ওদের মাতৃভাষায় কথা। আমাদের বাংলা ভাষা শিখে ওরা খুব আনন্দ পায়। মায়েরা একটু রাজি হলে বাবারা রাজি হতো না। কিন্তু আমার এই কর্মকাণ্ডটা প্রচুর সময় লেগেছে এই প্রফেশনে আসতে। আর প্রথমত যুদ্ধকালীন পরিবেশে আমাকে সবাই জানতে হচ্ছে, কেউ আসতে দিতে চাইছে। কিন্তু আমি যখন একটু ভালোবাসা, ওরা 2 মাস 4 মাস আসার পর আমার শাশুড়ি মা খুব আমাকে উৎসাহ দিতেন, বলতেন কি গো তোমার কাছে ওই বাচ্চাটা এলো না, কি গো তোমার আজকে ওই বাচ্চাটা এলো না। না না, আসবে। একদিন এসে তারপরে দিন হয়তো বাড়িতে অত্যাচার করছে, আসতে দিচ্ছে না। যাই হোক, তারপরে আমার যেহেতু পাড়ার মধ্যেই সব আছে, দেখতেই বলো, আমার যেহেতু পাড়ার মধ্যেই সব আছে, প্রতিদিনই দেখা হচ্ছে। আমি বলছি কি গো তোমাদের বাচ্চাকে আসতে দিলে না। না দিদি ওর আজকে এই আছে, না দিদি ওর আজকে সেই আছে। দেখো ওরা তো পড়তে আসছে না, ও আমার কাছে খেলতে আসছে, তোমরা খেলার জন্যই পাঠিয়ে দাও অন্তত। এইরকম বলতে বলতে রোজ বলতাম। আর আমার বাড়ির লোক বলতো তুমি কেন, ওরা পড়তে দিতে চায় না। না গো, এটা একটা কত বড় জিনিস, ওরা একটু পড়ো, ওরা একটু শিখো। আর বাংলা, আমরা বেশি বাংলাটা খুব পছন্দের জিনিস। একটু সেদ্ধ আছে, পটল একটু সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে করতে এখন দিদি বিশ্বাস করবে না, তারা কেউ 8 এ পড়ে, কেউ 9 এ পড়ে, গত বছর 2জন মাধ্যমিকও দিয়ে দিয়েছে। আসলে আমরা সবাই যেটা ভাবি না, যে আমরা একাই বোধহয় বাঁচতে পারি, সমাজে একা বাঁচা যায় না। আমরা যদি সকলের হাতটা ধরি, তাহলে বোধহয় অনেকটা বেঁধে থাকা যায়। এই যেমন তোমার কাছ থেকে আজকে যে গল্পটা শুনলাম, এটা শুনে কিন্তু আরো অনেকে অনুপ্রাণিত হবে। আমরা কিন্তু একাই ভালো থাকবো, এটা হতে পারে। এই যে আজকে রান্নার একটা অনুষ্ঠান, এক যে আছে খাবার, এটাও কিন্তু আমাদের একটা কথা শেখায়, আনন্দ হোক বা স্বাদ, ভাগ করে নিলে কিন্তু তা সব সময় বাঁধে। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের ভালোবাসা হোক, আনন্দ হোক, স্বাদ হোক, সবসময় সবার মধ্যে ভাগ করে দিব, তাহলে সেটা সবসময় বাড়বে। আর তুমি এই যে এই রান্না নিয়ে তোমার ভালোবাসা, এটাও তো স্বাদের সঙ্গে যুক্ত। এটা নিয়ে তুমি অনেক এক্সপেরিমেন্ট করো, তার সঙ্গে তোমার জীবনে একটা কিন্তু পরম প্রাপ্তি, এই এমন মানুষগুলোকে কাছে পাওয়া, পাশে পাওয়া, যে মানুষগুলো হয়তো বাকি সকলের দ্বারা অনেকটা ব্রাত্য হয়ে রয়েছে, কিন্তু তোমার কাছে ব্রাত্য নয়। কিন্তু আমার এমন একটা এত বাচ্চা আসতো আমাদের খাবার টেবিলে, ডাইনিং টেবিলের তলায়, তারা বসে বসে শুয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো। তারা 1 ঘন্টা 2 ঘন্টা এসে শুয়ে পড়তো। আমার শাশুড়ি বলতেন কি গো, যে ঘুমিয়ে পড়লো, খাবি। সেই যাই হোক, এই ভালোবাসার জন্য তাদের বাবা মারা 2 বছর 3 বছর 4 বছর আমার কাছে পাঠাতো, এবং তারা তখন বলতো, তাদের যত উৎসাহ হতো মুসলিমদের, আমাকে নেমন্তন্ন করতো। মানে তারা কত চেঞ্জ হয়ে গেল তাদের মধ্যে এই ব্যাপারটা। আসলে আমাদের মধ্যে না ভালোবাসাটা সবচেয়ে আগে, আমার মনে হয় সবটুকু কাটিয়ে তোলা যায়, সবটুকু কাটিয়ে ওঠা যায় যদি আমরা সবাইকে আপন করে নিতে পারি। আর সমাজ মানে কিন্তু আমরা সবাই একে অপরের সাথে, পাশে এবং কাছে থাকবো। এই কথাটা মাথায় রেখে তুমি চলছো, এবং আরো আমাদের এই প্রজন্মকে, আগামী প্রজন্মকে এই কথাটা বোঝাচ্ছ, এটা কিন্তু একটা বড় কথা। আচ্ছা, আমাদের পটল কি সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট ডান। তাহলে তুমি কি এখন তুলে নেবে? তুলে নেবো। তুমি একটু তুলে দেখে নাও যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। তাহলে পটলগুলো তুমি তুলতে থাকো। পটলের মোরব্বা তৈরি হচ্ছে, পটল সেদ্ধও হয়ে গেছে। এরপর কি হবে দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে, কারণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। তৈরি হচ্ছে পটলের মোরব্বা। দেখি দিদি কত দূর করলো। দিদি কত দূর করলো? এবার পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার এগুলো ঠান্ডা হতে দিই। আচ্ছা, ঠান্ডা পুরো হয়ে গেলে, তাতে গরমে তো ধরা যাবে না, ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ততক্ষণ টুকটা করে নিই। আচ্ছা, এগুলো দেবো।
এবার তুমি পুরটা বানিয়ে নিচ্ছ, তাই তো? বানিয়ে পুরের জন্য সমস্ত উপকরণ তো রয়েছে। প্রথমেই আমি দেবো এটা কোয়া ক্ষীর দেবো, একটু গ্রেট করে নিই, গ্রেট করলে ভালো হয়। খুব মিহি করবো না, তারপর মুখে পড়লে একটু করে ভালো লাগবে। আচ্ছা দিদি, তো আজকে পটলের মোরব্বা করছো। পটল কি এমনি যে চিরাচরিত যে গতানুগতিক রান্নাগুলো হয় ভালোবাসো তুমি খেতে? হ্যাঁ, পটলের মোরব্বা যেমন ভালোবাসি আমি, পটলের দোরমা খেতেও খুব ভালোবাসি। পটল দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন আমি যেগুলো দোরমা টোরমা করি, কখনো ডাল দিয়ে করি, কখনো মাছ দিয়ে করি, এরকম নানা রকম ভাবে আমি একটুখানি করি আর এক্সপেরিমেন্ট করো। হ্যাঁ, আর ঘুরতে যেতে ভালোবাসো? ঘুরতে যেতে খুবই ভালোবাসি। আমার খুব কম বেশি আছে যে ঘোরা, আমার স্বামী প্রচন্ড ঘুরতে বেড়াতে ভালোবাসে, এবং আমিও ভীষণ ঘুরতে বেড়াতে ভালোবাসি। মানে কিছু খুব কম দেশ আছে, এই যে যাবো এখন, আমি সামনের মাসে যাবো স্পিতি, ভ্যালি, এগুলো সব ঘুরতে যাবো। আচ্ছা এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, সেখানে গিয়ে বিভিন্ন খাবারও ট্রাই করো? হ্যাঁ, খাবার দাবার ট্রাই করি, তবে কি বেশিরভাগ সময় আমাদের ক্যান্টিনে তো নিয়ে যাওয়া হয় না, তো আমরা যাতে খুব ওদেরকে আমি জিজ্ঞেস করি কিভাবে এই রান্নাটা ভালো, মানে যেটা আমার ভালো লাগে কি করে করলে। একটা দেশের এক এক রকম ভাবে, প্রত্যেকের তো আলাদা আলাদা খাবারের, প্রত্যেকের দেশে আলাদা আলাদা খাবার আছে, সেগুলো কখনো এক্সপেরিমেন্ট করি। যেগুলো পাহাড়ি দেশের খাবার বেশি, পাহাড়ি খাবার। আমার মনে আছে আমি না হিমাচলের ওদিকে একটা কাচুম্বার বলে একটা খুব সুন্দর চাটনির মতো যেটা ভাতের সঙ্গে খাওয়া হয়, সেটা কিন্তু খেয়েছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছিল। সমস্ত একটু গোটা গোটা থাকবে, টমেটো পেঁয়াজ সবকিছু দিয়ে থেতো করে নুন মিষ্টি দিয়ে একটা অদ্ভুত সুন্দর চাটনি, যেটা করে কাচুম্বার, তো ভীষণ ভালো লেগেছিল। তো এইরকম বেশ কিছু স্থান বিশেষে দারুণ দারুণ রান্না রয়েছে এবং দারুণ দারুণ পদ রয়েছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু কালেক্ট করে ডায়েরিতে লিখে রাখতেই পারি। ঠিক। আমার যেমন ননদ থাকে উড়িষ্যার হচ্ছে ডাল, কি বলে, ডালমা। সবাই জানে ডালের মধ্যে সমস্ত রকম সবজি টবজি দিয়ে ভালোই লাগে খেতে, অসাধারণ। হ্যাঁ, আমরা একটু প্রথমত না শিখেছিলাম, কিন্তু আমার ননদ যখন এসে করেছিল খুবই ভালো লেগেছিল খেতে। এইরকম বিভিন্ন দেশে তার মানে তুমি এক্সপেরিমেন্টও করো, আমাদের যে ট্র্যাডিশনাল রান্না সেগুলো নিয়ে করো। আর রান্না করতে তুমি ভালো, অফ টাইম পেলে রান্নাটা তোমার খুব পছন্দের সব। মুখ তৈরির জন্য এখন তুমি গ্রেট করছো এটা, আর একটু তুমি বলে গোটা গোটা রাখছো যাতে মুখে জিনিসটা পড়লে বোঝা যায়। আজ তৈরি হচ্ছে পটলের মোরব্বা। আমরা সবাই জানি পটল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন পটল সেদ্ধ খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। তবে আজকে বলি পটল পাতার রসের একটা উপকারিতার কথা। চুলের গোড়ায় যদি পটল পাতার রস লাগানো যায় তাহলে চুল পড়া কমে এবং নতুন চুলও গজায়। আমাদের আছে খাবারে যেসব বিভিন্ন ধরনের রেসিপি তো তৈরি হয়, তার সাথে সাথে কিন্তু অসাধারণ সব টিপস দেওয়া হয়, যে টিপস গুলো আমরা যদি প্রাত্যহিক জীবনে একটু একটু করে মানতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা বদলে যেতে পারে এবং আগের চেয়ে অনেক বেশি, আমি বলি, একটু সুন্দরও হয়ে উঠতে পারে। যেমন আমাদের ন্যাচারাল জিনিসে যে ধরনের ভালো গুণ সম্পন্ন যে সোর্স গুলো বা রিসোর্স গুলো পাওয়া যায়, সেগুলো আমরা চট করে ভাবি কি বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে নেবো, কিন্তু প্রাকৃতিক যে কোনো জিনিসে যে গুণটা আমরা পাই সেটা কিন্তু অনেক বেশি আমাদের জন্য ন্যাচারাল, অনেক বেশি উপকারী। আজকে পটল করছো তাই পটল পাতার রসের একটা দারুণ মজাদার টিপস আমি ভাগ করি। আচ্ছা, এই খোয়া ক্ষীরে আমি দিলাম কাজু, কিশমিশ, মিছরি, বড় এলাচ, চিনি, আর এই দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপরে পটলটা দেখি ঠান্ডা হয়েছে কিনা। পটল ঠান্ডা হয়েছে কি? হ্যাঁ, ধরা যাচ্ছে। এবার এর মধ্যে এটাকে স্টাফিং করবে। এবার বেশি করা যাবে না, কারণ বেশি করলে জিনিসটা ফেটে যায়। আমাকে সুন্দর করে স্টাফিং করতে করতে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে রান্না একটা শিল্প, আর আমি শুনেছি তুমি ভালো গান গাইতে পারো এবং অফ টাইমে নিজে যখন সুযোগ পাও তখন কিন্তু নিজের ভালো লাগার জন্য কিছুটা দুকলি কোথায় গিয়ে নাও, তো আমাদের কি শোনানো যাবে দুকলি? হ্যাঁ, নিশ্চয়ই শোনানো যাবে। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। বাহ, নিজের ভালো লাগা, নিজের কাজ সব। গানটা আমার একটা বলতে পারো, আমার যেমন রান্নাটা ভালোবাসার জিনিস, গানও আমার খুব ভালোবাসার জিনিস।
আমি যেমনি রান্না এর বাড়ি ওর বাড়ি গিয়ে আমার ভালো লাগে করতে, গানও আমি প্রচুর পারফর্ম করি। আমার যেহেতু কবি পক্ষ যাচ্ছে, আমি ওই সব জায়গায় মানে ভালোবাসা ভালো লাগার কাজগুলোকে আঁকড়ে তুমি বেঁচে আছো এবং এটা নিয়ে আগামী দিনগুলো আরো রঙিন হবে। তোমার পুরো স্টাফিং প্রায় হয়ে এসেছে। সেই স্টাফিং এর পর আমরা কি করবো? স্টাফিং এর পর আমি একটু সাজাবো, সাজাবো, গার্নিশ। একটু সুন্দরী সাজাবো, সুন্দরী সাজে, পটল সুন্দরী সাজে। একদম। রান্নাটা কিন্তু খুব ইজি ছিল। আর দ্বিতীয় হচ্ছে কয়েকটা ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে, যেমন পটলটা থেকে যেন জলটা একদম ঝরে যায়। যখন সেদ্ধ পটলটা তুলবো জল সমেত তুললে হবে না। আরেকটা হচ্ছে পটলটা যখন ঠান্ডা হবে তখন আমরা কিন্তু তার ভিতরে পুরটা ভরবো, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। আর যদি গরম হয় তাহলে আমরা চাপ দিতে পারবো না, পটলটা খুলে যেতে পারে। আর আমি যদি জলে সেদ্ধ করে নিই, অনেকে করে শুনেছি জলে সেদ্ধ করে, কিন্তু জলে সেদ্ধ করলে কি হয়, পটলটা একটু জল ভ্যাসকানি হয়ে যায়, মানে ওই যে মিষ্টির স্বাদটা পুরোপুরি ঢোকে না। একদম। আর একটা পটলের একটা নিজস্ব সবুজ গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু কাটে। আমার নিজস্ব একদম, আমার মাকে দেখেছি, আমার ফ্যামিলির অনেকেই করে এটা, মানে পারফেক্টলি একদম করা, যেটা একটা মনেই মনে হবে একটা মিষ্টি খাচ্ছি, যার মধ্যে কোনো খুঁত নেই। এখন পুরোপুরি মোটামুটি আমাদের পুর ভরা হয়ে গেছে, পটলগুলো রেডি। এবং খুব ছোট্ট একটা রেসিপি, সিম্পল ভাবে আমরা বাড়িতে যে কেউ আসলে তাকে কিন্তু বানিয়ে চমকে দিতে পারে। তো আমরা গার্নিশিং এ ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। তৈরি হলো পটলের মোরব্বা, কিন্তু পিকচার আমি বাকি হ্যাঁ, মানে গার্নিশিং বাকি। তো দিদি গার্নিশিং এখনো বাকি, হ্যাঁ তাই তো। এখন গার্নিশিংটা আমরা করে ফেলি। আর তার সঙ্গে বলি, তুমি তো বলেছিলে যে তোমার মায়ের হাতের রান্না হচ্ছে পটলের মোরব্বা। সেই সময় মায়ের হাতের রান্না নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে? মায়ের হাতে তো, মাকে সবসময় আমি দেখতাম যে মা সবসময় রান্নাঘরে থাকতেন। আমাদের বেশি, যেহেতু পড়াশোনা করতাম, বেশি রান্নাঘরে ঢুকতে দিতেন না, কিন্তু দিন রাত দেখতাম মা রান্না করতেন। মায়ের রান্নাঘরটা মানে একটা ঠাকুর ঘরের মতো ছিল। তা মা কড়াইশুটির সময়, মানে শীতকালে কড়াইশুটি কচুরি, আলুর দম, চাউমিন, কেক, আমি আমার মাকে সবসময় রান্না নিয়েই আমি মাকে দেখেছি। তেমনি তার পাশাপাশি সেলাই করা বলতেন। আমি মাকে কখনো দেখিনি যে চুপচাপ বসে থাকতে। কারণ আমার দিদিরা এসে বলতেন, মামিমা তোমাকে তো কখনো দেখছি না যে রান্না করছে, তুমি কোথাও গেছো। মালপোয়া করছে আমার শ্বশুরবাড়িতে পাঠাতেন, মানে সবসময়। কিন্তু আমি যে, আমাকে যে হাতে ধরে শেখানো, সেটা মা করতে দিতেন না। কেন বলছে, না তোমার এখন পড়া, তুমি এখন পড়াশোনা করো, পরে যখন সময় হবে তখন তুমি করবে। মায়েরা সব বোঝে, আর মায়েরা রয়েছে বলেই আমরা বাইরে কাজ করতে পারছি। এবং এইটা করেছিল বলেই আমরা শ্বশুর বাড়িতে গিয়ে যেটুকু, এই যে রুটি করা, রুটিটা সবাই কিন্তু করতে পারে না দিদি, জানো তো। মানে সেটা আমি আমার শ্বশুর বাড়িতে মানে খুব হ্যাপি যে আমাকে প্রত্যেকদিন আমি রুটি করতাম এবং তার সঙ্গে আমাকে গিফট দিত। আমার শাশুড়ি মা গিফট দিতেন। এটা একটা মজার ঘটনা। মানে আমি ধরো গোল করেছি, সেটা ফুলেছে কিনা, শ্বশুর মশাই বলতেন, বা আজকে মামুনি তো খুব ভালো করেছে, শাশুড়ি বলছেন, ও তাহলে ভালো করেছে, তোমার ভালো লেগেছে, ঠিক আছে, তোমার একটা ল্যাংচা কিন্তু পাওনা রইলো কালকে তো। মানে এইরকম করতেন। তারপরে আমি নিজে হাতে, যেহেতু মায়ের কাছে সেরকম হাতে কলমে কিছু শিখিনি, কিন্তু দেখে তো এসেছি মা কি করে করছে। তার মানে তোমার রান্না শেখাটা বিয়ের পর? হ্যাঁ, মানে রান্না করাটা বিয়ের পর। দেখেছি যা, আগে তো দেখেছি, খেয়েছি, তাই এখনো ভাবি যে আমি তখন যদি আরো হাতে করে করতাম, হয়তো আরো অনেক কিছু শিখতে পারতাম। আমার মা যেমন করতেন মালপোয়া, মালপোয়া করতেন তোমার বেলা মালপোয়া। মালপোয়া দু প্রকারের হয়, একটা বেলা হয়, একটা গোলা হয়। আমার শ্বশুর বাড়িতে করতেন আমার শাশুড়ি মা গোলা, আর আমার মা করতেন বেলা। বেলা মালপোয়া ঠিক গোল গোল হয়, আর যেগুলো হাতায় করে তুলে গোলা, সেগুলো কখনো মোটা হয়, কখনো হয় পাতলা। বেলা মালপোয়া খুব পাতলা হতো। আমার শাশুড়ি মা বলতেন, বা তোমার মায়ের গুলো খুব সুন্দর হয়েছে, তাহলে আপনি করুন। বলে, না আমার আসলে অভ্যেস আছে তো, গোলাটাই পড়া, গোলাটাই আমার এসে যাচ্ছে। তার মানে তোমার রান্নার ক্ষেত্রে তোমার দুই মায়ের অবদান কিন্তু একদম সমান ভাবে রয়েছে, এবং দুই মা তোমাকে একদম শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। চলো তাহলে এখন ডেকোরেশনটা করে ফেলি। একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে, পুরো একদম রেডি। হ্যাঁ একদম। আমার কেকটা দাও। ও দিদি একটা খুব সুন্দর লোটাস নিয়ে এসেছে ডেকোরেশন। বলে না, পহলে দর্শন ভারী বাদ মে গুণ বিচারি। একদম মেনে তুমি গার্নিশিং এর দিকেও বেশ সুন্দর করে সমান ভাবে মন দিয়েছো। তবক দিচ্ছ তো? বাহ, তবকটা দিতে হবে ঠিক যেখানটা আমি ছিঁড়েছিলাম, সেই জায়গাটা ফিল আপ করার জন্য। তার মানে ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যাতে এটা দেখতেও বেশ সুন্দর। বা ওই তবকটুকু খাওয়া যায়।
হ্যাঁ, খাওয়ার তো যেটা আমরা মিষ্টির মিষ্টির দোকানে দোকানে, মিষ্টির হ্যাঁ। উপরে দেওয়া থাকে দেখতে পাই সেইটা। বাহ, তোমার এই পটলের যে মোরব্বা এটা কিন্তু এই যে সাজানোর পরে যদি মিষ্টির প্যাকেটে দিয়ে দিই কেউ কিন্তু বুঝতে পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে, সবাই কিন্তু ভাববে এটা মিষ্টির দোকান থেকে আনা হয়েছে। দারুণ সুন্দর। আজকে বলছিলাম পটলের কথা, কারণ আজকে আমাদের এক যে আছে খাবারে পটল নিয়ে তৈরি হচ্ছে একটা খাস রান্না, সেটা হচ্ছে পটলের মোরব্বা। তবে আজকে বলেছি যে পটল খাওয়ার উপকারিতার কথা কিন্তু আমি বলবো না, কারণ এটা সবাই জানে। পটল পাতার উপকারিতা বলছি, পটল পাতার রসের আরেকটা উপকারিতা আছে, কত নিরাময় খুব সাহায্য। আচ্ছা দিদি, তুমি তো এত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলেছো। এই যে এই রেসিপিটা, এটা প্রথম আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে তুমি কিন্তু প্রথমেই বলেছো যে শ্বশুর বাড়ি গিয়ে, মানে থিওরিটা তুমি বাপের বাড়ি থেকে করে এসেছিলে, প্র্যাকটিক্যালটা তুমি শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুর বাড়ি ভীষণ খেতে সবাই খুব ভালোবাসে, ভোজন রসিক। ভীষণ, সে ভেজ হোক নন ভেজ হোক মিষ্টি হোক, মানে ভালো হলেই হলো আর কি। তাহলে তুমি এরকম সুন্দর করে গার্নিশ করে তোমার শ্বশুর বাড়ির লোককে খাইয়ে একদম। প্রথম এক্সপিরিয়েন্সটা কি? আমার শ্বশুর শাশুড়ি সবাইকে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম খেয়ে বলুন কিরম হয়েছে। ওনারা কখনো বলতেন না যে কোনটা খারাপ হয়েছে, সবসময় বলতেন খুব ভালো হয়েছে, মানে এটা প্রথমে করছো এটা উৎসাহ দিতেন। একদম ভীষণ। আর আমি কিন্তু পড়াশোনাও করতাম, পড়াশোনার মাঝখানে করতাম, আমি ওখানে গিয়ে গ্রাজুয়েশন বাহ, আমি সব ওখানে শ্বশুর বাড়িতে। কত ভালো কিছু। এই যে এক যে আছে খাবার, এখানে আমরা এলে শুধুমাত্র যে রান্না হয় তা নয়, আমাদের জীবনের কত সুন্দর মুহূর্ত, কত সুন্দর অভিজ্ঞতা আমরা ভাগ করে নিতে পারি। একদম রেডি হচ্ছে পটলের মোরব্বা। আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, এবার কিন্তু টেস্ট করার পালা, এবং আমি কিন্তু আর তর্স হয়েছে না আমার, কারণ এত সুন্দর সাজানো হয়েছে আর এত সুন্দর একটা রেসিপি। বাহ, এবার সিম্পল ছিমছাম আর সুন্দর করে সাজানো। বাহ, এটা উপর দিয়ে ছড়িয়ে দিলে কি সুন্দর। আমার পটলের মোরব্বা রেডি। এবারে আমি দিদিকে টেস্ট করতে বলছি, দিদি দেখুন কেমন লাগছে খেতে। পটলের মোরব্বা একদম রেডি, এবং এত সিম্পল ছিমছাম একটা রেসিপি। আমরা ভাবতেই পারি না পটল দিয়ে এরকম লোভনীয় রেসিপি হতে পারে। বাড়িতে যে কেউ আসুক, বাজার থেকে মিষ্টি কেনার কোনো প্রয়োজন নেই, সামান্য সময়ের মধ্যে এরকম ভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন পটলের মোরব্বা। এখন আমি একটু চেখে দেব। অসাধারণ। যেমন সুন্দর বাইরেটা সেদ্ধ হয়েছে, তেমনই ভিতরের পুরটা ব্যালেন্স, মিষ্টি সবটুকু মিলিয়ে অসাধারণ। দারুণ ড্রাই ফ্রুটস করছে মুখে। যেহেতু একটু খোয়া কেকটা তুমি পুরো একদম ম্যাশ করনি, দারুণ সুন্দর মুখে পড়ছে। পুরো রেসিপিটাতে পটলের যে গন্ধ থাকে নিজস্ব, সেটা চলে গেছে। এটা যদি চোখ বন্ধ করে খাওয়া যায়, ক্ষীরের টেস্টটা তার সঙ্গে বাইরের বাইন্ডিং সবটুকু মিলিয়ে একদম জমজমাটি একটা পদ আছে। অসাধারণ একটা রেসিপি, মানে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আজ কিন্তু আমরা সবাই শিখে নিলাম। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এবং নিজের পরিবারের লোকেদের খাওয়াতেও পারেন। আর তুমি যখন এত সুন্দর একটা রেসিপি আমাকে রান্না করে খাওয়ালে, আমি কিন্তু তোমাকে খালি হাতে যেতে দেবো না। এক যে আছে খাবারের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য একটা মেমেন্টো, যেটা তোমার কাছে আজীবন থাকবে এবং মনে থাকবে এত সুন্দর একটা মুহূর্ত আমরা একসঙ্গে। আমার এমনি মনে থাকবে, তুমি এত ভালো, আমার এমনি মনে থাকবে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত। এছাড়াও এখনো কিন্তু শেষ হয়নি, উপহার রয়েছে। জিটিপিএল এবং এসিডিপিএল এর পক্ষ থেকে রয়েছে তোমার জন্য একটা উপহার। খুব সুন্দর, আমি খুব খুশি। এক যে আছে খাবার শুধুমাত্র কিন্তু রান্না হয় এবং রেসিপি ভাগ করে নেওয়া হয় এটাই নয়, আমাদের কিন্তু এই যে পরিবারের অংশ হও তোমরা, আমাদের মধ্যে একটা কিন্তু ভালোবাসার বন্ধন তৈরি হয়, যেটা আজীবন আমাদের মধ্যে অমলিন হয়ে থাকুক, এটাই আমরা চাই। আমারও খুব ভালো লাগলো তোমাদের মতো এত সুন্দর সবাইকে কাছে পেয়ে। আমরাও তো একটা পরিবার নতুন পেলাম। এই যে এক যে আছে খাবার, একটা পরিবার, এই পরিবারের মধ্যে আমরা সবাই সদস্য এইভাবে আমরা থাকি। ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের বলি, এক যে আছে খাবারে যে বিভিন্ন রেসিপি আপনারা শিখতে পারছেন বা জানতে পারছেন তা নয়, এর সাথে সাথে থাকছে বিভিন্ন ধরনের ইউনিক টিপস। আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে। কিন্তু কথা দিচ্ছি, ফিরে আসবো একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।